আচ্ছা, এমন একটা দুর্যোগের কথা ভাবা যাক যা মানে ভূমিকম্প বা ঘূর্ণিঝড়ের মতো হইচই করে আসে না। কোনো শব্দ নেই, কোনো আগাম সতর্কতা নেই, কিন্তু একেবারেই নিঃশব্দে একটু একটু করে আমাদের পায়ের তলার মাটিটাই কেড়ে নিচ্ছে। আমরা কথা বলছি ভূমি অবনমন বা ল্যান্ড সাবসিডেন্স নিয়ে। সোজা বাংলায় বললে আমাদের শহরগুলো ধীরে ধীরে বসে যাচ্ছে। আমাদের কাছে এই বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ গবেষণাপত্র আর প্রবন্ধ আছে। আজ আমরা এই সোর্সগুলোর গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব এই নীরব বিপদটা ঠিক কি, কেন আমাদের বড় বড় শহরগুলো এমন ঝুঁকির মুখে, আর এর থেকে বাঁচার কোনো উপায় আদৌ আছে কিনা। আর এখানেই টোকিওর মতো শহরের গল্পটা খুব ইন্টারেস্টিং হয়ে ওঠে। একটা সময়ে যে শহরটা পৃথিবীর অন্যতম দ্রুত ডুবে যাওয়া শহর ছিল, তারা কিভাবে প্রায় অসম্ভবকে সম্ভব করল, সেটাও আমাদের সোর্সগুলোতে বিস্তারিতভাবে বলা আছে। চলুন এই বিষয়ে গভীরে ডুব দেওয়া যাক, দেখা যাক আমাদের পায়ের তলার মাটি কতটা শক্ত। করি এই ল্যান্ড সাবসিডেন্স বা মাটি বসে যাওয়া, এটা ঠিক কিভাবে কাজ করে? এটা কি এমন যে একদিন সকালে উঠে দেখব আমাদের পাড়াটা কয়েক ফুট নিচে নেমে গেছে, নাকি ব্যাপারটা আরও অনেক ধীরগতির? দারুণ প্রশ্ন। আসলে দুটোই হতে পারে। আমেরিকার এনওএ, ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন, তারা বলছে এটা ভূপৃষ্ঠের ধীরে ধীরে বসে যাওয়াও হতে পারে, আবার হঠাৎ করে ধসে পড়াও হতে পারে। ও আচ্ছা। ধরুন খনি অঞ্চলে যেমন হঠাৎ করে বিশাল এলাকা ধসে যায়, সেটা একরকম। আবার অন্যদিকে আমাদের শহরগুলোতে যা হচ্ছে সেটা হলো ধীর গতির অবনমন। বছরের পর বছর ধরে মিলিমিটার মিলিমিটার করে মাটি বসে যাচ্ছে, যা আমরা খালি চোখে ধরতেও পারি না, কিন্তু কয়েক দশক পর এর সম্মিলিত প্রভাবটা মারাত্মক হয়ে দাঁড়ায়। তার মানে এর পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে, কিছু প্রাকৃতিক, আবার কিছু হয়তো আমাদের নিজেদেরই তৈরি করা। একদম ঠিক। কারণের ওপর ভিত্তি করেই একে মূলত ভাগ করা হয়। একটা হলো প্রাকৃতিক অবনমন, যেমন টেকটনিক প্লেটের নড়াচড়া বা মাটির নিচে চুনাপাথর গলে গিয়ে শূন্যস্থান তৈরি হলে মাটি বসে যেতে পারে। এটা প্রকৃতির নিয়মেই হয়। কিন্তু এখন যেটা নিয়ে সবচেয়ে বেশি চিন্তা, সেটা হলো মনুষ্যসৃষ্ট অবনমন, আমাদের নিজেদের কাজকর্মের ফল। হুম। আর অনেক ক্ষেত্রে দুটো কারণ একসঙ্গে কাজ করে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এই মনুষ্য সৃষ্ট কারণগুলোই আমার কাছে বেশি কৌতূহলের। প্রকৃতি তো নিজের নিয়মে চলে, কিন্তু আমরা এমন কি করছি যে আমাদের পায়ের তলার মাটি আলগা হয়ে যাচ্ছে? আমরা যা করছি তা হলো মাটির নিচের অবলম্বনটাই সরিয়ে নিচ্ছি। মনুষ্য সৃষ্ট কারণগুলোর মধ্যে সবচেয়ে বড় ভিলেন হল ভূগর্ভস্থ জলোত্তোলন। আমাদের হাতে থাকা একটা রিপোর্ট বলছে আমেরিকায় প্রায় ৮০% ভূমি অবনমনের জন্য একা এই কারণটাই দায়ী। এক মিনিট, আমি কি ঠিক শুনলাম? ৮০%? শুধু মাটির তলা থেকে জল তোলার জন্য? হ্যাঁ, অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। তার মানে আমরা পান করার জন্য বা চাষের জন্য জল তুলে নিচ্ছি, আর তার ফলে যে ফাঁকা জায়গাটা তৈরি হচ্ছে সেটার ভারে ওপরের মাটিটা বসে যাচ্ছে। অনেকটা একটা ভেজা স্পঞ্জ থেকে জল চিপে নিলে যেমন সেটা চুপসে যায়, তেমন কিছু। অসাধারণ উপমা, ঠিক তাই। মাটির নিচে বালি, নুড়ি আর জলের একটা স্তর থাকে যাকে বলে অ্যাকুইফার। এই জলটা আসলে ওপরের মাটি আর পাথরের স্তরকে একটা ঠেস দিয়ে রাখে। যখন আমরা লক্ষ লক্ষ পাম্প দিয়ে সেই জল বের করে নিই, তখন সেই ঠেসটা আর থাকে না। ওপরের মাটির অমেথ চাপে নিচের স্তরটা ধীরে ধীরে বসে যায়। আমরা আসলে আমাদের শহরকে টিকিয়ে রাখার জন্য যে জল ব্যবহার করছি, সেই জল তোলায় শহরটাকে ডুবিয়ে দেওয়ার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এটা তো একটা প্যারাডক্স। আচ্ছা, আর খনি অঞ্চলের কথা কি বলছিলেন? আমাদের পশ্চিমবঙ্গের কয়লা খনি এলাকাগুলোতে তো প্রায়ই মাটি ধসে যাওয়ার খবর পাওয়া যায়। হ্যাঁ, খনিজ সম্পদ উত্তোলন হল দ্বিতীয় বড় কারণ। কয়লা বা অন্য খনিজ তুলে নেওয়ার পর মাটির নিচে একটা বিশাল গহ্বর বা শূন্যস্থান তৈরি হয়। উপরের মাটি আর সেই ভারটা ধরে রাখতে পারে না, তখন হুড়মুড়িয়ে ধসে পড়ে। একে পিট সাবসিডেন্স বা স্যাগ সাবসিডেন্স বলা হয়। রানীগঞ্জ বা আসানসোলের মতো জায়গায় এটা একটা রোজকার আতঙ্ক। হুম। এর পাশাপাশি আমাদের অপরিকল্পিত নগরায়নও একটা বড় কারণ। মানে আমাদের এই বড় বড় বিল্ডিং, শপিং মল, ফ্লাইওভারের ওজন। ঠিক ধরেছেন। একটা শহরের কংক্রিটের ওজন অনেক। এই অতিরিক্ত চাপের কারণেও নরম মাটি বসে যেতে পারে। এর সাথে যখন ভূগর্ভস্থ জল তোলা হয়, তখন পরিস্থিতি আরও খারাপ হয়। একই ঘটনা ঘটে যখন তেল বা প্রাকৃতিক গ্যাস তোলা হয়। মূল ব্যাপারটা একই,
নিচের অবলম্বন সরিয়ে নেওয়া। এই কারণগুলো শোনার পর তো মনে হচ্ছে পৃথিবীর প্রায় সব বড় শহরেরই এই বিপদের মুখে পড়ার কথা। আমাদের সোর্সগুলো কোন কোন শহরের কথা বিশেষভাবে উল্লেখ করছে? সবচেয়ে খারাপ অবস্থায় কারা? বিশ্বজুড়ে বহু শহর এই সমস্যায় জর্জরিত, কিন্তু কয়েকটি শহর একেবারে খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। তালিকার একেবারে ওপরে আছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। একটা গবেষণাপত্রে একে বলা হয়েছে দ্য ফাস্টেস্ট সিঙ্কিং সিটি অন আর্থ। ভাবুন একবার, জাকার্তার কিছু কিছু এলাকা বছরে 1 থেকে 15 সেন্টিমিটার পর্যন্ত বসে যাচ্ছে। বছরে 15 সেন্টিমিটার, তার মানে তো প্রায় আধা ফুট। একটা 10 বছরের বাচ্চার চোখের সামনেই তার খেলার মাঠটা 5 ফুট নিচে চলে যেতে পারে। এটা তো কল্পনাই করা যায় না। মানুষজন ওখানে কিভাবে বাস করছে? ঠিক এই কারণে ইন্দোনেশিয়া সরকার তাদের রাজধানী সরিয়ে নেওয়ার মতো একটা বিশাল পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে। কারণ পূর্বাভাস বলছে 2050 সালের মধ্যে উত্তর জাকার্তার প্রায় 95% সমুদ্রের নিচে চলে যেতে পারে। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর। অবিশ্বাস্য। কিন্তু আপনি শুরুতে টোকিওর কথা বলছিলেন, তাদের গল্পটা নাকি আশার আলো দেখায়? হ্যাঁ, টোকিওর গল্পটা হলো এই অন্ধকারের মধ্যে এক ঝলক আলো। একটা সময় ছিল 1950-60-এর দশকে, যখন টোকিও শিল্পায়নের জন্য বেপরোয়াভাবে ভূগর্ভস্থ জল তুলছিল। ফলশ্রুত শহরটি বছরে প্রায় 24 সেন্টিমিটার পর্যন্ত বসে যাচ্ছিল। বছরে 24 সেন্টিমিটার? হ্যাঁ, 1900 সাল থেকে সব মিলিয়ে প্রায় 4.5 মিটার, মানে একটা দোতলা বাড়ির সমান বসে গিয়েছিল। তাহলে তারা এটা থামালো কিভাবে? 1960-এর দশকে তারা বুঝতে পারে যে তারা নিজেদের কবর নিজেরাই খুঁড়ছে। এরপর সরকার ভূগর্ভস্থ জল তোলার উপর অত্যন্ত কঠোর আইন জারি করে। শুধু আইন নয়, সেই আইন কঠোরভাবে প্রয়োগও করা হয়। এর পাশাপাশি তারা জলের বিকল্প উৎস খুঁজে বের করে, আর তার ফলও পায় হাতে নাতে। কয়েক দশকের মধ্যে টোকিওর ভূমি অবনমনের হার প্রায় শূন্যে নেমে আসে। এটা প্রমাণ করে যে সদিচ্ছা আর সঠিক পরিকল্পনা থাকলে এই বিপর্যয় মোকাবেলা করা সম্ভব। তার মানে এটা এমন কোনো সমস্যা নয় যার কোনো সমাধান নেই। কিন্তু ভারত বা আমেরিকার মতো বিশাল দেশগুলোর কি অবস্থা? আমেরিকার জিওলজিক্যাল সার্ভে মানে USGS জানাচ্ছে তাদের ৪৫টা প্রদেশই সমস্যায় আক্রান্ত। ক্যালিফোর্নিয়ার স্যান জ্যাকুইন উপত্যকার মতো বিশাল কৃষি এলাকা বছরের পর বছর ধরে বসে যাচ্ছে চাষের জন্য জল তোলার কারণে। আর ভারতের চিত্রটাও বেশ উদ্বেগজনক। আমাদের উৎসগুলো বলছে কলকাতা শহর ভূগর্ভস্থ জলের উপর ভীষণভাবে নির্ভরশীল। এর ফলে শহরের বেশ কিছু অংশ, বিশেষ করে রাজারহাট সল্টলেক এলাকায় বছরে 12 থেকে 31 মিলিমিটার হারে বসে যাচ্ছে। আর দিল্লি বা মুম্বাই? দিল্লির অবস্থা আরও খারাপ। কিছু কিছু জায়গায় বছরে 15 সেন্টিমিটার পর্যন্ত অবনমনের রেকর্ড আছে, যা প্রায় জাকার্তার সমান। আর মুম্বাইয়ের মতো উপকূলীয় শহরগুলোর বিপদ দ্বিগুণ। একদিকে শহর বসে যাচ্ছে, অন্যদিকে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের জলস্তর বাড়ছে। দুটো মিলে বন্যার ঝুঁকিকে বহু গুণ বাড়িয়ে দিচ্ছে। এই যে বন্যার ঝুঁকির কথা বললেন, এছাড়া আর কি প্রভাব পড়ে আমাদের দৈনন্দিন জীবনে? মাটি কয়েক সেন্টিমিটার বসে গেলে ঠিক কি ক্ষতি হতে পারে? পড়ে না, কিন্তু যখন পড়ে তখন অনেক দেরি হয়ে যায়। প্রথম এবং সবচেয়ে বড় প্রভাব হলো আপনার শহরটা একটা বাটির মতো হয়ে যায়। ফলে সামান্য বৃষ্টিতেই জল জমে যায়, ড্রেনেজ সিস্টেম কাজ করে না, আর বড় বৃষ্টি হলে তো কথাই নেই, ভয়ঙ্কর বন্যা হয়। দ্বিতীয়ত, পরিকাঠামোর ওপর মারাত্মক প্রভাব পড়ে। যেমন? বাড়িঘরের দেওয়ালে ফাটল ধরে, রাস্তাঘাট উঁচু নিচু হয়ে যায়, ব্রিজের ভিত আলগা হয়ে যায়, মেট্রো রেলের লাইনে সূক্ষ্ম পরিবর্তন আসে, যা বড় দুর্ঘটনার কারণ হতে পারে। আমাদের সোর্সেসে কলকাতার ইস্ট ওয়েস্ট মেট্রো নির্মাণের সময়ের একটা ঘটনার উল্লেখ আছে। বউবাজার এলাকায় কাজ চলার সময় ভূমি অবনমনের কারণেই একাধিক বাড়িতে ফাটল ধরেছিল এবং বড় বিপর্যয় ঘটেছিল। ঠিক মনে পড়েছে। হ্যাঁ, জলের পাইপলাইন, গ্যাস লাইন, নিকাশি ব্যবস্থা সবকিছুই ক্ষতিগ্রস্ত হতে পারে। আর এই ক্ষতি কি সারানো সম্ভব? মানে মাটি একবার বসে গেলে তাকে কি আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়? না, আর এটাই সবচেয়ে ভয়ের কথা। এই ক্ষতিটা স্থায়ী। একবার মাটির স্তর বসে গেলে তাকে আর স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা প্রায় অসম্ভব। এর ফলে জমির ঢাল পাল্টে যায়, নদীর গতিপথ পরিবর্তন হতে পারে, আর উপকূলের মানচিত্রই বদলে যেতে পারে। আর অর্থনৈতিক প্রভাব তো আছেই। অবশ্যই।
পরিকাঠামো মেরামত, বন্যা নিয়ন্ত্রণের জন্য নতুন করে ব্যবস্থা নেয়া, জমির দাম কমে যাওয়া, সব মিলিয়ে দেশের অর্থনীতির উপর একটা বিরাট চাপ তৈরি হয়। তাহলে এই পরিস্থিতি থেকে বেরোনোর উপায় কি? টোকিওর উদাহরণ তো আমরা শুনলাম, তারা আইন করে জল তোলা বন্ধ করেছে। কিন্তু আমাদের সোর্সগুলোতে কি আরও কোনো কার্যকরী উপায়ের কথা বলা হয়েছে? হ্যাঁ, ব্যবস্থাপনাটা একটা বহুমুখী প্রক্রিয়া। শুধু একটা কাজ করলেই হবে না, একসঙ্গে অনেকগুলো দিকে নজর দিতে হবে। প্রথম ধাপ হল বিপদটা সম্পর্কে ভালোভাবে জানা, অর্থাৎ ঝুঁকি নির্ধারণ এবং ম্যাপিং। এখন স্যাটেলাইট প্রযুক্তি, বিশেষ করে ইনসার বলে একটা পদ্ধতি আছে, যা দিয়ে মিলিমিটার স্তরের মাটির পরিবর্তনও নির্ভুলভাবে মাপা যায়। ওহ, এর মাধ্যমে আমরা বুঝতে পারি কোন এলাকা কতটা দ্রুত বসে যাচ্ছে এবং কেন। অর্থাৎ আগের শত্রুকে চিহ্নিত করা। তারপর? তারপর আসে আইনি এবং নীতিগত পদক্ষেপ। ভূগর্ভস্থ জল তোলার ওপর নিয়ন্ত্রণ আনাটা সবচেয়ে জরুরি। এর জন্য আইন করতে হবে এবং সেই আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে। কিন্তু আপনার মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে জলের চাহিদা মিটবে কিভাবে? ঠিক এই প্রশ্নটাই আমার মাথায় ঘুরছিল। কলকাতা বা দিল্লির মতো শহরে, যেখানে কোটি কোটি মানুষ এই জলের উপর নির্ভরশীল, সেখানে কি চাইলেই জল তোলা বন্ধ করে দেওয়া যায়? এটা কি আদৌ বাস্তবসম্মত? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আর এখানেই প্রযুক্তি আর পরিকল্পনার ভূমিকা আসে। আমাদের জলের বিকল্প উৎসের দিকে যেতে হবে। যেমন বৃষ্টির জল সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। আমাদের সোর্সগুলো ম্যানেজড অ্যাকুইফার রিচার্জ বলে একটা পদ্ধতির কথা বলছে, যেখানে বৃষ্টির জল বা পরিশোধিত জলকে কৃত্রিমভাবে মাটির নিচে পাঠিয়ে ভূগর্ভস্থ জলস্তরকে আবার ভরে তোলা হয়। ইন্টারেস্টিং। এছাড়া শহরের জনসংখ্যা এবং নতুন নির্মাণের চাপ কমানোর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। আর খনি এলাকাগুলোতে খনিজ তুলে নেওয়ার পর সেই শূন্যস্থান বালি বা অন্য কিছু দিয়ে ভরাট করে দেওয়া, যাকে ব্যাকফিলিং বলে, সেটাও একটা কার্যকরী উপায়। তবে এই সব কিছুর ওপরে যেটা দরকার তা হলো জনসচেতনতা। আমরা যতক্ষণ না বুঝব যে জলের কলটা খুললেই যে জলটা আসছে, সেটার একটা অদৃশ্য মূল্য আছে এবং সেই মূল্যটা হলো আমাদের পায়ের তলার মাটি, ততক্ষণ পর্যন্ত শুধু আইন করে এই সমস্যার সমাধান করা খুব কঠিন। আজকের এই আলোচনা থেকে একটা বিষয় আমার কাছে পরিষ্কার। ভূমি অবনমন কোনো দূর ভবিষ্যতের বিপদ নয়। এটা বর্তমানে ঘটে চলা একটা নীরব সংকট। বিশেষ করে ভূগর্ভস্থ জলের অপরিমিত ব্যবহার আর অপরিকল্পিত নগরায়ন এই বিপদকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যেখান থেকে ফেরা খুব কঠিন। কঠিন কিন্তু অসম্ভব নয়। টোকিওর ঘুরে দাঁড়ানোর গল্পটা আমাদের সেই বিশ্বাসই দেয়। বিপদটা যেহেতু মূলত মনুষ্যসৃষ্ট, তাই এর সমাধানও মানুষের হাতেই আছে। সঠিক প্রযুক্তি, কঠোর নীতি এবং সম্মিলিত সচেতনতা, এই তিনটি অস্ত্র দিয়েই এই নীরব শত্রুর মোকাবেলা করা সম্ভব। আলোচনাটা শেষ করতে গিয়ে আমার মাথায় একটা অন্য প্রশ্ন আসছে। আমাদের সোর্সগুলো মূলত প্রযুক্তিগত এবং নীতিগত সমাধানের কথা বলেছে, কিন্তু এই সমস্যাটা কি আমাদের উন্নয়ন নিয়ে যে ধারণা, আমাদের জীবনযাত্রা, তাকেই চ্যালেঞ্জ করছে না? আমরা উন্নয়নের জন্য, স্বাচ্ছন্দ্যের জন্য প্রকৃতি থেকে এত বেশি নিংড়ে নিচ্ছি যে সেই উন্নয়নই আমাদের অস্তিত্বের ভিত নাড়িয়ে দিচ্ছে। আমরা আকাশ ছোঁয়া বাড়ি বানানোর নেশায় এতটাই মত্ত যে ভুলেই গেছি আমাদের পায়ের নিচের মাটিটাও ধরে রাখতে হবে। যে উন্নয়নের জন্য আমরা এত কিছু করছি, সেই উন্নয়নই যদি আমাদের পায়ের তলার মাটি কেড়ে নেয়, তাহলে সেই উন্নয়নের ভবিষ্যৎ কি? এই প্রশ্নটা ভাবার জন্য রইল।